দ্য সাহা কাপলে সবাইকে স্বাগতম। আজ সকালে উঠে আমরা চলছি বদ্রীনাথের উদ্দেশ্যে। সকাল সকাল উঠেই রওনা দিলাম, কারণ আমাদের যেতে হবে মোটামুটি 330 কিলোমিটারের কাছাকাছি রাস্তা। আর যেতে হয়তো সময় লাগবে, ড্রাইভার তো বলছে 14 ঘন্টা 12 ঘন্টা, মানে মোটামুটি এরকম 12 থেকে 14 ঘন্টা। তো সকালে আমাদের একটা ভালো জিনিস হয়েছিল, যেটা আমরা যে গাড়িটা নিয়েছি এইটা একদম নতুন গাড়ি, আমরা এই গাড়ির ফার্স্ট প্যাসেঞ্জার। সো চেষ্টা করছিল ড্রাইভার যে সকালে একটা পুজো দেওয়ার, কিন্তু ওখানে যে সাধু ছিলেন তার তখনও স্নান হয়নি, তো আর হলো না। তো আমরা রওনা দিলাম এখান থেকে। আর বদ্রীনাথ 318 কিলোমিটার দেখাচ্ছিল। তো এই যে কি পৌড়ি ঘাটের পাশ থেকে গাড়ি চলেছে। এইখানে যে শিব ঠাকুরের যে স্ট্যাচুটা রয়েছে এটা অনেক বড়, দেখে মনটা যেন ভরে গেল। সকালের শুভ্র আবহাওয়াতে চললাম আজ আমরা বদ্রীনাথের উদ্দেশ্যে। কিছু পথ যাবার পর গাড়িতে তেল ভরিয়ে নিল ড্রাইভার। এটা ভেবে ভালো লাগছিল যে ও সব সময় বলে গাড়িতে, ইন্ডিয়ার গাড়িতে একটা গন্ধ লাগে, যেহেতু এই গাড়িটা একদম ব্র্যান্ড নিউ আর আমরাই একদম প্রথম, তো ওর খুব একটা অসুবিধা তো হচ্ছিল না, স্মাইল তো তখন করছিল। তারপর আমরা দেখলাম শ্রী সত্যনারায়ণ মন্দিরের পথে, সেখান থেকে চললাম ঋষিকেশের উদ্দেশ্যে। আর এই যে রাস্তায় অমলতাসের ফুল এত সুন্দর লাগছিল, আর তার মধ্যে এসে পৌঁছালাম আমরা যোগনগরী ঋষিকেশ। আর তার শরীরটা খুব একটা ভালো লাগছিল না। আর এর মধ্যে প্রথম আমরা এলাম এই যে টোল পোস্ট, যেখানে আমাদের টোটাল রেজিস্ট্রেশন এবং সে এভরিথিং চেক করবে, গাড়ির রেজিস্ট্রেশন, আমাদের রেজিস্ট্রেশন সব চেক করবে। তো ড্রাইভারই গেল। আর এই যে কেদারনাথে যাচ্ছে সাইকেল নিয়ে, এত খাড়াই যে ওকে হেঁটেই অনেকটা উঠতে হবে আর তারপর সাইকেল চালাতে হবে। আর ঋষিকেশের এই জায়গাটা দেখতে পেলাম অনেক বানজি জাম্পিংয়ের স্টেশন রয়েছে। যাই হোক, এবার এসবের কোনো প্ল্যান নেই, আমরা চললাম এখন বদ্রীনাথের উদ্দেশ্যে। রাস্তায় প্রচুর বাইকার এবং সাইকেল এবং অনেককেই দেখলাম যারা হেঁটে কেদারনাথ, বদ্রীনাথ, যমুনোত্রী, গঙ্গোত্রী যাচ্ছে। এই টোটাল রাস্তাটা হেঁটে যাওয়া ইটস নট টু ইজি। আর তারপর কিছুটা যাওয়ার পর উনি করলেন বমি, কারণ এই রকম রাস্তাতে ওর জার্নির কোনো এক্সপিরিয়েন্স নেই। সত্যি বলতে একদম একটা শেষ তার জার্নি ছিল মালদা থেকে দার্জিলিং, সেটা বোধহয় তার বয়স তখন ছিল 6 বা 7। তখন পাপা মানে আমার শ্বশুর গাড়ি ভাড়া করেছিল মালদা থেকে, আর সেই গাড়িতে করে যাওয়ার সময় সে শেষ বমি করেছিল আবার এই রাস্তাতে। এবং যখন আমরা এইটুকু চলে এলাম, আমি বললাম চলো আমরা ফেরত যাই, কিন্তু তিনি একটু জেদি করলেন, যে বললেন না চলো, ভগবান যখন ডেকেছে চলো ভগবানের উদ্দেশ্যে। আর রাস্তায় এই মন্দিরগুলো দেখতে লাগছিল খুব সুন্দর। আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম দেবপ্রয়াগ। তখনও আমি বললাম যে চলো এই জায়গা পর্যন্ত তো দেখে নিয়েছি, আমরা চলো ফেরতই যাই, কারণ এই রাস্তায় তোমার শরীর তো ভালো না। কিন্তু না, তিনি জেদ করেই চলো না, আমরা ভগবানের উদ্দেশ্যে এসেছি যখন যাব। এই যে দেবপ্রয়াগের গেট, আর এখানে রয়েছে সংস্কৃত ইউনিভার্সিটি। ওই যে যেটা দেখা যাচ্ছে বিল্ডিংটা, এইটা সংস্কৃত ইউনিভার্সিটি, সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটি। আমি দেখে অবাক হয়ে গেলাম এই ইউনিভার্সিটিটা। আর এই যে দেবপ্রয়াগের সঙ্গমস্থল, এখানে জলের দুটো কালার দেখা যাচ্ছে, অদ্ভুত সুন্দর লাগছিল। এই জার্নিটাতে মোটামুটি ছোটোখাটো যা ক্লিপস আছে সবই আমি অ্যাড করলাম, কারণ কি এটা আমাদের দুজনের মেমোরি হয়ে থাকলো এই ভিডিওর মাধ্যমে। কারণ এই রাস্তা ও যে এত কষ্ট করে এই পর্যন্ত গেছে এটা আমি কখনো ভাবতেও পারি না, কিন্তু সেই স্মৃতি হিসাবে রেখে দিলাম এই ভিডিওর মধ্যে। ভিডিওটা 20 মিনিটের, কিন্তু সারা জীবনের স্মৃতির অক্ষরে থাকবে। তুমি কি আর ইন্ডিয়াতে আসবে? আসবে? তুমি না বলে দিয়েছো। এরকম রাস্তা পৃথিবীতে কোথাও দেখেছো? পৃথিবীতে তোমার দেখা প্রথম রাস্তা এরকম, বাট ইন্ডিয়ার সব রাস্তাই এরকম, মানে মেইনলি পাহাড়ি রাস্তা। দুবার বমি করে তোমার কি এবার ভালো লাগছে? সেকেন্ড টাইম এখানে কেন? তোমার আসার দরকার নেই, আসবে না। তুমি এখানে ফেরত যাবা কিনা তাই বলে? নিয়ত বলে কিছু নেই, নিয়ত কবে করে রাখছো? সব কিছুতে নিয়ত করো কেন? তো তুমি সব নিয়ত করে আসো কেন? তুমি জাস্ট আসবা, তাই আসবা, নিয়ত করার কি আছে? বাবা মারে না এনে তোমার কি ফিল হচ্ছে?
ভালো কালকে তুমি আমার একটু ই করতেছিলে যে নিয়ে চলো বাবা আমারে রেখে যাবা, আইনি আরো খারাপ লাগতো। মা তো একদম গাড়ি ই করতে পারে না, আমার বাবা তো খেপে যেত এতক্ষণে। এতক্ষণ আমরা বাড়ি গিয়ে আবার লাঞ্চ করতাম। ওটাই ভালো, ফ্যামিলি টাইমটা কাটানো খুব ইম্পর্টেন্ট। ফ্যামিলি টাইম তো কাটাবে, থাকবে তো এখনো, এই 3 দিন পরে তো চলে যাবো আমরা। ওটা হচ্ছে আসলে গল্প গুজব করা, এটা তো নিয়ত করেছি তাই আসলাম। তুমি তো আর ওইভাবে নিয়ত বদ্রীনাথ আসার তো নিয়ত করনি। যে কোনো একটা ধাম আসবো আর কেদারনাথ না হলে বদ্রীনাথ আসবো। তোমার 4 ধামের একদম হয়ে যাচ্ছে। আমাদের যাওয়ার সময় জার্নিটাতে একটা ভালো পার্ট ছিল যে আমরা যখনই গিয়ে যে কোনো লাইনের সামনে গিয়ে দাঁড়াচ্ছিলাম তখনই লাইনগুলো ছেড়ে দিচ্ছিল, যে কারণে আমাদের আসলে খুব একটা লাইনের ঝামেলাতে পড়তে হয়নি। মোটামুটি প্রত্যেকটা জায়গাতে যখন এই ওয়ান ওয়ে টাইপের হয়ে যাচ্ছে তখন একটা সাইড ছাড়ছে আর একটা সাইড দাঁড় করিয়ে দিচ্ছে, কিন্তু আমরা যে সাইডে যখন যাচ্ছি সেই গাড়িগুলো ঠিক তখনই ছেড়ে দিচ্ছিল, যে কারণে আমাদের জার্নির টাইমটাও অনেকটা কমে গেছে, কষ্টটাও অনেকটাই কম হয়েছে। এখানের রাস্তাগুলো সত্যিই ডেঞ্জারাস, এইভাবে ওয়ান ওয়ে হয়ে যাচ্ছে, এই যে গাড়িগুলো সব দাঁড়িয়েছিল, বিশাল বড় লাইন ছিল। যদি এই রকম আমরাও ওই দিকটাতে পেছনে পড়ে যেতাম না, তাহলে এখানেই আমাদের মিনিমাম আধ ঘন্টা থেকে 45 মিনিট এখানে এইভাবে নষ্ট হতো। এই লাইনটা যে এত বড় ছিল আমি তো বোধহয় পুরোটা ভিডিও করিনি, কিন্তু লাইনটা অনেক অনেক বড় হয়ে গেছিল, অনেক বিশাল লাইন। এই যে তখনও পর্যন্ত গাড়ির লাইন শেষ হয়নি, আমি তো মাঝখানে ক্লিপ কেটেও দিয়েছি। তো যাই হোক, সেই জন্য আমাদের খুব একটা অসুবিধা হয়নি। আর তারপর রাস্তার আরেক জায়গায় পেয়ে গেলাম একজন পণ্ডিতজি, আর সেখানেই আমাদের গাড়িটার করিয়ে নিলাম পুজো। আর এই গাড়িটার জন্য সত্যি বলতে আমাদের জার্নিটা অনেক সহজ হয়েছে। গাড়িটাতে কোনো ধরনের গন্ধ ছিল না, গাড়িটা যেহেতু একদম আমরাই প্রথম যাচ্ছিলাম, তো ওরও একটু অন্তত অনেকটা সুবিধা হয়েছিল। আর আমাদের ড্রাইভারটা সত্যি ছিল খুবই ভালো। এই পাহাড়ি রাস্তাতে এসি চালানো যাবে না, সবাই বলে দিয়েছিল যখন গাড়ি নিয়েছিলাম, কিন্তু যদি তুমি পুরো রাস্তায় এসি চালাও তাহলে তোমাকে এক্সট্রা পে করতে হবে, বা ইভেন সেটা অনেকটা বেশি এরকম টাইপের। ইভেন অনেকে বলেছিল যে না, গাড়িতে এসি চালানোই যাবে না, কিন্তু আমাদের ড্রাইভার আমাদেরকে অনেক সাহায্য করেছিল এবং পুরো রাস্তাতে সে আমাদের এই গাড়িতে এসি চালিয়েছে। অবশ্যই তার জন্য আমাদের এক্সট্রা তেলের খরচা দিতে হয়েছে বা কিছু, সেটা তো আমাদের দিতেই হবে, সে যখন আমরা এসি চালাবো সেটা নর্মাল। কিন্তু সত্যি এটা মানে ওর জন্য খুবই সুবিধা হয়েছে, কারণ এখানে পাহাড়ি একটা গাড়িও চালাচ্ছিল না এসিতে। মানে একটাও চালাচ্ছিল না বললে ভুল, কিন্তু আমরা টোটাল রাস্তাতে এই 12 ঘন্টার রাস্তাতে হয়তো হায়েস্ট আমরা 20 থেকে 25টা গাড়ি পেয়েছি যারা এসি চালাচ্ছিল। তো যাই হোক, ড্রাইভারটা খুব বেশি 420 পানা করেনি আমাদের সাথে, সেটা ভেবেও ভালো লাগছিল। যে কারণে এখানে অনেককে দেখছিলাম যে বলছিল যে অনেক ঝামেলা হয় বাট আমাদের কোনো প্রবলেম হয়নি। আর তার কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম বিষ্ণুপ্রয়াগ। আসলে কিছুক্ষণের মধ্যে না, টোটাল এই জার্নিটা তখন আর বোধহয় 32 কিলোমিটার আমাদের বাকি বদ্রীনাথ যেতে। তার মানে আমরা 300 কিলোমিটার অলরেডি পার করে এসেছি। আর এই জায়গাটা ছিল সত্যি স্বর্গের মতো দেখতে। হ্যাঁ, ঠিকই বলেছি, 32 কিলোমিটার। তাহলে চলুন দেখে নিই বিষ্ণুপ্রয়াগ। এখানে দার্জিলিংয়ের সাথে তুলনা করলে পার্থক্যটা কি জানেন তো?
দার্জিলিংয়ে যেরকম আপনারা মোটামুটি কার্শিয়াং বা অপর দিক থেকে মিরিক পর্যন্ত চলে এলেই পাহাড়ের পুরো উপরটা ঠান্ডা হয়ে যায়, কিন্তু এখানে যে আমরা 300 কিলোমিটার চলে এলাম, পুরো এই বিষ্ণুপ্রয়াগ পর্যন্ত রাস্তাটা ছিল পুরো গরম। কন্টিনিউ আমাদের এখানে টেম্পারেচার, এই পাহাড়ের ওপরে টেম্পারেচার ছিল 40-42, যেটা আমরা যখন গাড়ি বুক করলাম তখন ওরা বলে দিল না 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 পাহাড়ের ওপরে ঠান্ডা। বাট পাহাড়ের ওপরে ঠান্ডা মাত্র এই লাস্ট 30 কিলোমিটার 32 কিলোমিটার ঠান্ডা, বাট বাকি যে 300 কিলোমিটার এটা পুরোই গরম। সেটা কোনো ট্রাভেল অপারেটররা বলে না, এবং ওরা বলে যে এসি চলবে না, আর বা এসি চালালে সেটা একটা বেশ বড় এক্সট্রা চার্জ নেয়, নেয়ার অ্যাবাউট 8,000-10,000 টাকা। আমার যেটা পাস্ট এক্সপিরিয়েন্স আছে দার্জিলিং, কার্শিয়াং, সিকিম, ওদিকে তো জাস্ট এনজিপি থেকে অল্প একটু ওপরে ওঠার পর থেকেই পুরো রাস্তাটা, পুরো ওয়েদারটা আমরা পাই ঠান্ডা। আর এখানে 300 কিলোমিটার চলে এলাম তখনও পর্যন্ত পুরো গরম। এই জাস্ট এই লাস্ট 30 কিলোমিটার রাস্তাটা, এই জায়গাটাতে আমরা ঠান্ডা পেলাম। আর ও ঠান্ডা পেলে ও সারাটা রাস্তা এসি চলার সত্ত্বেও ওর একটা হচ্ছিলো, এই জায়গাটা আমরা এসি ততক্ষণে অলরেডি বন্ধ করে দিয়েছি, কারণ ওপরটা পুরো টেম্পারেচার ছিল তখন 12 থেকে 15 ডিগ্রি। আর ও দিয়ে নিল একটা বিশাল ঘুম, আর আমি চলে এলাম গাড়ির সামনে, এসে বসে ভিডিও করা শুরু করলাম। আর এই জায়গাটা দেখতে সত্যিই অপূর্ব সুন্দর। আর বদ্রীনাথ আর 11 কিলোমিটার দূর। এখানে রাস্তার অবস্থা কিছু কিছু জায়গায় খুব খুব খারাপ, মানে ওর তো রীতিমতো খুব গায়ে ব্যথা হয়েছে। আমার তো খুব একটা প্রবলেম হয়নি, কিন্তু ওর অনেক কষ্ট হয়েছে। আর রাস্তাগুলো দেখতে ডেঞ্জারাস লাগছিল, পাহাড়, আর এদিকে কিছুক্ষণ যেতেই দেখতে পেলাম এই যে বরফের চাই, গ্লেশিয়ার ওয়াটার, একদম এদিকটা পুরো ঠান্ডা ওয়েদার। আর দেখলে মনে হচ্ছিল যেন এই ওপরেই স্বয়ং শিব কোথাও না কোথাও বসে আছে। তো এই রাস্তার জায়গাগুলো খুব খারাপ ছিল, কিন্তু যা হোক আমরা পৌঁছে গেছি প্রায় কাছাকাছি। বদ্রীনাথ আর বেশি দূর নেই। এখানে এই যে বাইক এখানে তোলাও খুব ডিফিকাল্ট হচ্ছিল। আর এখানে কিছু কিছু ঝর্ণা দেখছিলাম, যেগুলো কাজের জন্য ওরা ঝর্ণাগুলোকে পাইপ করে দিয়েছিল। আর এই যে বদ্রীনাথ আর মাত্র 4 কিলোমিটার। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম বদ্রীনাথ মার্কেটে, কিন্তু আমাদের কোনো হোটেল বুক করা ছিল না। একটু ভয়েই ছিলাম যে হোটেল পাবো কি পাবো না, এবং যেটা ভয় ছিল সেটাই আসলে সত্যি হলো, কারণ হোটেল কিছুই পাওয়া যাচ্ছিল না। এক একটা হোটেলের প্রাইস বলছিল 10,000-16,000 টাকা করে করে পার নাইট, এবং সেই হোটেলগুলোতেও রুম নেই। টেন্টগুলোরও ভাড়া পড়ছিল অনেক অনেক বেশি। কিন্তু যা হোক একটা জায়গাতেই দাঁড়িয়ে 10টা হোটেলের খবর নিলাম। যে দাদাটা ছিল খুব ভালো ছিল, একটা হোটেলেরই দাদা, সে সবাইকে ফোন টোন করলো, এবং লাকিলি ঠিক পাশের একটা হোটেলেই রুম পেয়ে গেলাম। একদমই ছোট্ট বড় একটা রুম, বাথরুম, বেড, রুম ডান, কিন্তু রুমের বাইরের ভিউটা ছিল সত্যি অপূর্ব সুন্দর। ওই হোটেলের সব থেকে সুন্দর ভিউ রুম ছিল ওটা। এটা হয়তো ভগবানের মানে কৃপাতেই পেয়ে গেছি। আর তার ভাড়া পড়েছিল 3,500 টাকা। রুম থেকে অলকানন্দার এই রূপ দেখে মনটা ভরে গেল। আর এই হোটেলেরও এই মাত্র একটা রুমই অ্যাভেলেবেল ছিল। যাই হোক লাকিলি সেটাই আমরা পেয়ে গেলাম। আমাদের যে ড্রাইভার দাদা ছিল, সেই ড্রাইভার দাদাও চেষ্টা করেছিল রুম খোঁজার, পর সেও পায়নি। আর এই রুমটাই লাকিলি লাস্টে পেয়ে গেছিলাম। আর সন্ধ্যাবেলায় আমরা চলে গেলাম বদ্রীনাথ মন্দিরের দর্শনে। তখন একটা সেলফি তুলেছিলাম। আর এটা হলো পরের দিন সকাল 4টের ভিডিও। আমরা ভোর 4টেই উঠে চললাম বদ্রীনাথের দর্শনে পুজো দিতে। সবাই বলেছিল ভোর ভোর চলে গেলে তাড়াতাড়ি পুজো হয়ে যাবে, আর সেই বিশ্বাস থেকেই দুজনে মিলে চললাম বদ্রীনাথের উদ্দেশ্যে, বদ্রীনাথ মন্দিরের পুজোর লাইনে। এই যে অনেকেই যাচ্ছিল যারা সকালবেলায় গিয়ে যাতে তাড়াতাড়ি পুজোটা হয়ে যায়, কিন্তু গিয়ে দেখতে পেলাম এক আলাদাই দৃশ্য, বিশাল বিশাল লাইন, যেটা আমরা দুজনের কেউই আশা করিনি। এখান থেকে ভোগ তো নিয়ে নিয়েছিলাম, আর তারপরে সত্যি বলতে সেই ভিডিও আমি আর করতে পারিনি। প্রায় 3 কিলোমিটার 3.5 কিলোমিটারের লাইন। আর লাইনে গিয়ে আমি ওকে বললাম যে থাক, আমরা এই পর্যন্ত এসেছি, এটাই অনেক, চলো ঠাকুরের দর্শনের দরকার নেই, ভগবানের এই মন্দির দেখে নিয়েছি, ভগবানের এই ভূমি দেখে নিয়েছি, এটাই আমাদের জন্য অনেক, চলো আমরা ফেরত যাই। এই যে যারা দেখতে পাচ্ছেন এদিকে লাইনে দাঁড়িয়ে রয়েছে, এরা রাত 10টা-11টা থেকেই এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে, কারণ 9টায় কপাট বন্ধ হয়ে গেছে, সেই থেকেই তারা অনেকেই এখানে লাইন দিয়েছে। এটা আমরা এই ভাবছি লাইন শেষ হয়ে যাবে, এই বোধহয় লাইন শেষ হলো, এই লাইন শেষ হলো, কিন্তু সেটা হতে হতে শেষই হচ্ছে না। আর এই জায়গাটাই শেষ মোমেন্টে আমরা এসে দাঁড়িয়েছিলাম। আর তখন আস্তে আস্তে ভোর হচ্ছিল। ওকে আমি অনেকবারই বললাম যে চলো ফেরত যাই, হয়েছে অনেকক্ষণ হয়ে গেছে, কিন্তু
সত্যি বলতে ও অনেক ধৈর্য নিয়ে দাঁড়িয়েছিল এখানটাতে। আর আস্তে আস্তে সকাল হচ্ছে, প্রথমে একটু রোদ উঠলো আর তারপরে আবার মেঘ ছেয়ে গেল। সত্যি জায়গাটা দেখতে স্বর্গের মতো ছিল, কিন্তু নানা ধরনের কনস্ট্রাকশন ওতে জিনিসটা জায়গাগুলো একটু শেষ শেষ মতন হয়ে যাচ্ছে। ওই যে শেডটা দেখা যাচ্ছে, গ্রিন শেড, আমরা ওখান থেকে এসছি। যদি একদম সোজা চলে আসতাম সেটা দূরত্ব না, কিন্তু অনেকটা প্যাঁচানো প্যাঁচানো আর অনেকটা উঁচু আবার নিচু, আবার উঁচু আবার নিচু, সেহেতু দূরত্বটা অনেক বেশি। আর এর পেছনে আরও 4-5 কিলোমিটার লাইন হয়ে গেছে। তখন হয়তো সকাল 7:30-8টা বাজে, তখনও পর্যন্ত লাইনটা যে জায়গাতে, আমরা 4টে থেকে দাঁড়িয়ে সেম জায়গাটাতেই দাঁড়িয়ে রয়েছি। 5:30টায় কপাট খুলে গেছে, পুজো শুরু হয়ে গেছে 5:30টা থেকে, কিন্তু সামনে এত এত লোক যে আমরা সকাল 7:45 পর্যন্তও চুল মাত্র নড়েনি। আমরা যে জায়গাতে 4:30 এসে দাঁড়িয়েছিলাম সেই জায়গাতেই ছিলাম। তারপর যাই হোক 4:45 রওনা হলো। এখানে ছিল একটা শৌচালয়, এর থেকে নোংরা শৌচালয় বোধহয় পৃথিবীতে কোনোটাই হয় না। যাই হোক, লকই করে রেখে দিয়েছিল, কারণ এটা ইউজের যোগ্য নয় তো নয়, মানে এখানে দাঁড়ানোরও যোগ্য নয়। এখানটা যে মানে দাঁড়িয়ে যা হোক করে ভগবান ভগবান করে দৌড়াতে পারলে বাঁচছিলাম। তার মধ্যেই দেখলাম হেলিকপ্টারের সার্ভিসগুলো শুরু হয়ে গেছিল। চেষ্টা করছিলাম এই টিকিটের, বাট পাইনি আমরা, পসিবল হয়নি। এই যে সকালবেলায় আমরা এখান থেকে লাইনটা দিয়েছিলাম, এতক্ষণে প্রায় এখন বাজে 9:30 বোধ হয়, ততক্ষণে আমরা 9:30 না 9টা বাজে মনে হয়, এই পর্যন্ত এসে পৌঁছেছি। এখনো অনেকটা দূর। ওই যে অরেঞ্জ অরেঞ্জ চূড়াটা দেখা যাচ্ছে, ওটা হলো মন্দির। তো যাই হোক, ভগবানের নাম নিয়ে চলছি। আর ও যে ধৈর্যটা দেখিয়েছে এখানে আসার, বা এই যে ধৈর্যটাও দেখালো, এতটা হাঁটা, রাস্তা ভালো না, এই যে যে জায়গাটা দিয়ে হেঁটে আসছি একটু বসার জায়গা পর্যন্ত নেই। মানে এত তো টাকা পয়সা আসে এই মন্দির কর্তৃপক্ষের, জানি না কেন এই ভক্তদের জন্য এইটুকু ব্যবস্থা করে না, যেটা আমার আগে আমি দেখেছি তিরুপতি বা অন্য অনেক মন্দিরে অনেক সুন্দর ব্যবস্থা আছে। এখানের ব্যবস্থা, একটা রুগী যদি আসে, একজন বয়স্ক মানুষ আছে, তারা আসতে পারবে না, না হুইল চেয়ার চলতে পারবে। আর এই যে উঁচু নিচু টাইপের করা সিঁড়ি, কেন এই বয়স্কদের জন্য, কেন এরকম আমি জানি না। এটা আরেকটু ভালো করা উচিত, কর্তৃপক্ষকে আরেকটু খরচা করা উচিত এই মন্দিরের পেছনে, না নিজেদের জন্য। যাই হোক, দর্শনটা ভালোভাবে হয়ে গেল। 10টার সময় আমরা দর্শন করলাম। তখন মানে ও রৌদ্রের দিকে তাকাতে পারছিল না, কিন্তু হ্যাঁ, আমার মুখে একটা হাসি ফুটেছে যে সত্যি সেই ভোর 4টে থেকে ও দাঁড়িয়ে এই পর্যন্ত আমরা দর্শন করতে পেরেছি। দর্শনটা হয়েছিল খুবই ভালো। আর হোটেলে আমরা ঢুকেছিলাম 11টার সময়, পুজো যখন কমপ্লিট হলো 10টায়। তারপর ওখানে এসে আমরা রেস্ট নিলাম 2 ঘন্টা। এটা দুপুর 2টো বাজে, যেহেতু আগের দিন আমাদের পৌঁছাতে লেগে গেছিলো 12.5 ঘন্টা। আমরা এই 12.5 ঘন্টার জার্নিটা একদিনে করতে চাইনি, আর তাই আমরা প্ল্যান করলাম যে এদিন আমরা 4-5 ঘন্টা নিচে নেমে যাবো অলরেডি পাহাড় থেকে। আর এই যে আমাদের ড্রাইভার দাদা নিয়ে নিল গাড়িটার একটা ধোয়াধুয়ি হয়ে গেল ঝর্ণা স্নানে। আর এটা খুবই ফানি ছিল। উনি বললো যে চলো গাড়িটাকে ধুইয়েই নি, সবার স্নান হয়ে গেছে, চলো গাড়িটারও একটা স্নান হয়ে যাক। নিয়ে যাই হোক, ড্রাইভার দাদা আসলে খুব ভালো একটা বুদ্ধি দিয়েছিল যে এই 12.5 ঘন্টা আমরা একদিনে এই যে জার্নিটা করলাম, এটা না করাটা ভালো। আমরা নিচেই প্রায় 5 ঘন্টা 5.5 ঘন্টা নেমে গেলাম। দেবপ্রয়াগের একটু আগেই আমরা একটা হোটেল পেয়ে গেছিলাম, আর সেখানেই কাটালাম সেদিনের রাতটা। আর পরের দিন আবার কিছু সাইট সিন করে চলে গেছিলাম আমরা হরিদ্বারে। আজকেও সেই পরিমাণ লাইন ছিল, কারণ হলো দুপুরবেলা। আর রাস্তাতে ছিল অনেক সাইট সিনের জায়গা, কিন্তু আমরা সব জায়গাতে আসলে নামিনি, কারণ সত্যি বলতে খুব টায়ার্ড ছিলাম। আর এই টাইমে যদিও বা ড্রাইভার দাদা নামিয়ে বললো দেখে নাও পাতাল গঙ্গা, ও নামলো, আমিও নামলাম। সেই অনেকটা আধা ঘুম আধা কি একটা ঘোরের মধ্যে করে আমরা যা হোক নামলাম। এরপরে এই যে হোটেলের কাছাকাছি আমরা এখানটাতেই একটা হোটেল নিয়ে রাত্রে ছিলাম। আবার পরের দিন সকালবেলায় উঠে এবার রওনা হলাম আমাদের উদ্দেশ্য হরিদ্বার। কিন্তু মাঝখানে এখানে এই মন্দিরটাতে গেলাম দর্শন। ধাত্রী দেবীর মন্দিরের দর্শনও হলো খুবই সুন্দর। আমাদের বেশ নিচুতে নামতে হলো, নামার সময় তো কোনো ব্যাপার না, বেশ চটচট চটচট করে নেমে গেছে, কিন্তু ওঠার সময়টা নিয়ে ভাবছিলাম, বাট কোনো অসুবিধা যা হোক হয়নি।
আবার চলে এলাম দেবপ্রয়াগ, এই যে সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটি দেবপ্রয়াগ, আর এখান থেকে হরিদ্বার 88 কিলোমিটার দূরে। আমাদের এই 3 দিনের জার্নিটা হলো খুবই ভালো, ভগবানের আশীর্বাদে সব কিছু ভালো মতন হলো। আমাদের জীবনের একটা আলাদা অ্যাচিভমেন্ট হলো এটা। ভগবান সবাইকে সদ্বুদ্ধি দিক, ভগবানের কাছে সবার সুস্থতা কামনা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।